হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা এতটা অবধি করেছিলাম এবং আজকে আমরা হাউ লং ডু দ্য সিডস এখান থেকে করব। তো এইটুকু পার্ট যতটা আমাদের বাকি আছে ততটা বেসিক্যালি অ্যাপোমিক্সিসের আগে পর্যন্ত এতটা বেসিক্যালি কিছু নেই। এখানে কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এখান থেকে সাধারণত পরীক্ষায় আসে না, তো তাও আমি এটা একবার রিডিং দিয়ে দেব এবং আমরা বেসিক্যালি অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি এখান থেকেই পড়ব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পার্থেনোকার্পিক ফ্রুটস, তারপর ফলস ফ্রুট, এমব্রায়ো ফর্মেশন, তারপর এন্ডোস্পার্ম ফর্মেশন, কী করে কী হচ্ছে, নিউক্লিয়ার, সেলুলার, হেলোবিয়াল, এগুলো বলেছিলাম। তো তোমরা আশা করি সে ভিডিওটি দেখেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই। এবং যারা এখনও অবধি দেখোনি তারা এখনই ভিডিওটি দেখো এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সাথে সাথে রিপ্লাই দেব। এবং আমার চ্যানেলের প্লেলিস্টে কিন্তু সেটার ভিডিও আছে। আজকে আমরা বাকিটুকু শেষ করব, তাহলে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি এবং তোমরা ভিডিওটি দেখো। How long do the seeds remain alive after they are dispersed? This period again varies greatly. তাহলে ডিসপার্সড হওয়ার পর, বীজটা বেরোনোর পর বা বিচ্ছুরিত হওয়ার পর কতক্ষণ সেটা বেঁচে থাকবে সেই পিরিয়ডটা কিন্তু ভ্যারি করে। ইন এ ফিউ স্পিসিস দ্য সিডস লস ভায়াবিলিটি উইদিন আ ফিউ মান্থস। কিছু কিছু স্পিসিসে যে সিডের যে ভায়াবিলিটিটা বা যে কার্যক্ষমতাটা সেটা কিন্তু কিছু মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। সিডস অফ আ লার্জ নাম্বার অফ স্পিসিস, বেশিরভাগ স্পিসিসের ক্ষেত্রে কি হয় যে সিডসটা থাকে লিভ ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছর অবধি কিন্তু বেঁচে থাকে। Some seeds can remain alive for hundreds of years. অনেক সিডস কিন্তু শত শত বছর অবধিও বেঁচে থাকে। There are several records of very old yet viable seeds. The oldest is that of a Lupinus arcticus excavated from Arctic tundra. These seeds germinated and flowered after an estimated record of 10,000 years of dormancy. A recent record of 2,000 years old viable seed is of the dead palm Phoenix dactylifera, discovered during the archaeological excavation at King Herod's palace near the Dead Sea. তো এটুকুর মধ্যে বেসিক্যালি কিচ্ছু নেই, ঠিক আছে? এটুকুর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে আসার মতো কিছু নেই। তো এখন আমরা পরেরটুকু করছি এবং এটুকুর মধ্যে আমি বলছি না, কারণ এটুকুর মধ্যে তোমাদের কিছু পড়তে হবে না। After completing a brief account of sexual reproduction of flowering plants, it would be worth attempting to comprehend the enormous reproductive capacity of some flowering plants by asking the following questions. How many eggs are present in an embryo sac? অবশ্যই একটা। How many embryo sacs are present in an ovule? একটা ওভিউলের মধ্যে কটা embryo sac থাকছে? একটাই থাকছে। How many ovules are present in an ovary? ওভারির মধ্যে কটা ওভিউল থাকছে? একটাই থাকছে না? And how many ovaries are present in a typical flower? ওভারি ডিম্বাশয় তো একটাই থাকছে, হ্যাঁ। অ্যান্ড হাউ মেনি ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন আ ট্রি অ্যান্ড সো অন, ঠিক আছে? তো এটুকুর মধ্যেও বেসিক্যালি পড়ার কিচ্ছু নেই, তো এটাও আমরা করছি না। Can you think of some plants in which fruits contain very large number of seeds? Orchid fruits are one such category, and each fruit contains thousands of tiny seeds. Similar in case in fruits of some parasitic species such as Orbanke and Striga. Have you seen a tiny seeds of ficus? How large is the tree of ficus developed from that tiny seeds? How many billions of seeds does each ficus tree produce? Can you imagine any other example in which such a tiny structure can produce large biomass over the years? তো এটুকুর মধ্যেও কিচ্ছু নেই, ঠিক আছে? এখান থেকে কোনো কোয়েশ্চেন আসার কিন্তু এতটা অবধি কোয়েশ্চেন আসার কিছুই নেই। এখান থেকে যতটা আমরা করেছি সেখান থেকে কিছু নেই। এবার আমরা নতুন পড়া স্টার্ট করব, যেটা কিনা অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি। এখান থেকে একটা কি দুটো শর্ট কোয়েশ্চেন এরকম পেতে পারি।
তো চলো শুরু করি। অল দ্য সিডস ইন জেনারেল আর প্রোডাক্টস অফ ফার্টিলাইজেশন, যেহেতু দেখো ফার্টিলাইজেশনের ফলে সাধারণত সিডসটা হচ্ছে, আমরা দেখেছিলাম। এ ফিউ ফ্লাওয়ারিং প্ল্যান্টস সাচ as সাম অফ স্পিসিস অফ অ্যাস্টারেসিয়া অ্যান্ড গ্রাসেস, এগুলোর ক্ষেত্রে কি হয়, হ্যাভ ইভলভড আ স্পেশাল মেকানিজম, একটা স্পেশাল মেকানিজমের ইনভলভ করেছে টু প্রডিউস সিডস উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ছাড়া সিড প্রডিউস করার একটা নতুন টেকনিকের অ্যাপ্লাই করেছে, কল্ড অ্যাপোমিক্সিস। তাহলে অ্যাপোমিক্সিস মানে কি? অ্যাপোমিক্সিস হচ্ছে প্রডিউস সিডস উইথ প্রোডাকশন অফ সিডস উইদাউট ফার্টিলাইজেশন। ঠিক আছে, উইচ ইজ ফ্রুট প্রোডাকশন, হোয়াট ইজ ফ্রুট প্রোডাকশন উইদাউট ফার্টিলাইজেশন কল্ড? দাস অ্যাপোমিক্সিস ইজ আ form of asexual reproduction that mimics sexual reproduction. অ্যাকচুয়ালি অ্যাপোমিক্সিসটা কি? অ্যাকচুয়ালি অ্যাপোমিক্সিসটা হলো একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, অযৌন জনন, যেটা কিনা একটা যৌন জননকে কপি করে, ঠিক আছে। দেয়ার আর সেভারাল ওয়েস অফ ডেভেলপমেন্ট অ্যাপোমিকটিক সিডস, সেখানে অ্যাপোমিকটিক সিডস প্রডিউস করার অনেক রকম টেকনিক আছে বা অনেক রকম পথ আছে। ইন সাম স্পিসিস, কিছু স্পিসিসের ক্ষেত্রে কি হয়, দ্য ডিপ্লয়েড এগ সেল ইজ ফর্মড without reduction division and developed into a embryo without fertilization. তাহলে কিছু কিছু ফলের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে বা স্পিসিসের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার হচ্ছে যে ডিপ্লয়েড সেল যেটা থাকে সেটা হচ্ছে রিডাকশন হয় না, অর্থাৎ সেটা বিভাজিত হয় না, বিভাজিত হয় মানে রিডাকশন ডিভিশন মানে হ্রাস বিভাজনটা হয় না, এবং সেটা হচ্ছে ফার্টিলাইজেশন ছাড়াই বা গ্যামেট প্রডিউস ছাড়াই ডিরেক্টলি এমব্রায়োটা ফর্ম করে যায় এক্সেল থেকেই। মোর অফেন as in many citrus and ম্যাঙ্গো এবং সাইট্রাসের ক্ষেত্রে কি হয়, ভ্যারাইটিস সাম অফ নিউক্লিয়ার সেলস সারাউন্ডিং দ্য এমব্রায়োস্যাক স্টার্ট ডিভাইডিং। তাহলে হচ্ছে নিউক্লিয়ার সেলের চারপাশে যে এমব্রায়োস্যাকটা থাকে সেটা ডিভাইড করা শুরু করে দেয় এবং প্রোট্রিউড ইন্টু দ্য এমব্রায়োস্যাক অ্যান্ড ডেভেলপ ইন্টু দ্য এমব্রায়োস, এবং সেগুলো হচ্ছে এমব্রায়োস্যাকে পরিণত হয় এবং লাস্টে সেটা এমব্রায়োতে পরিণত হয় বা ডেভেলপ করে। ইন সাম স্পিসিস ইচ ওভিউল কন্টেন মেনি এমব্রায়োস, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সাম ওভিউল কন্টেন মিনি এমব্রায়ো, কিছু কিছু মানে ডিম্বক যেটা থাকে সেটা হচ্ছে অনেকগুলো ভ্রূণ ক্যারি করে। অকারেন্স অফ মোর দ্যান ওয়ান এমব্রায়ো ইন এ সিরিজ রেফার টু অ্যাজ পলিএমব্রায়োনি। তাহলে পলিএমব্রায়োনি কোনটাকে বলে, এটা কিন্তু কোয়েশ্চেনে আসেই। SMMW বা জেনপাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কোয়েশ্চেন তোমরা পাবে যে পলিএমব্রায়োনে কি ধরো দিয়ে দিল যে অকারেন্স অফ মোর দ্যান ওয়ান এমব্রায়ো ইন এ সিট ইজ রেফার টু অ্যাজ ড্যাশ এম্পোমিক্সিস অর পলিএমব্রায়োনি অর পার্থেনোকার্প, এরকম দিয়ে দিল। তো তোমাদের যেটা জানতে হবে এবং সেটা হচ্ছে পলিএমব্রায়োনি হবে। টেক আউট সাম সিডস অফ অরেঞ্জ অ্যান্ড স্কুইজ দেম, এটা কিছু একটা এক্সাম্পল দিয়েছে। অবজার্ভ দ্য মেনি এমব্রায়োস অফ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড শেপস ফ্রম ইচ সিট, ঠিক আছে, কাউন্ট দ্য নাম্বার অফ এমব্রায়োস ইন ইচ সিট অ্যান্ড হোয়াট উড বি দ্য জেনেটিক নেচার অফ অ্যাপোমিকটিক এমব্রায়োস, ক্যান দে বি কল্ড ক্লোনস, এরকম একটা জাস্ট কোয়েশ্চেন আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে না। হাইব্রিড ভ্যারাইটিস অফ সেভারাল অফ আওয়ার ফুড অ্যান্ড ভেজিটেবল ক্রপস আর বিং এক্সটেন্সিভলি কাল্টিভেটেড। হাইব্রিড ভ্যারাইটি মানে আমরা যেগুলো আমাদের যে কিছু খাওয়ার থাকে এবং কিছু যেটা শস্য থাকে সেগুলো কিন্তু হাইব্রিড, তাদের হাইব্রিড ভ্যারাইটি বা সংকরান যে প্রজাতিগুলো থাকে সেটা কিন্তু কাল্টিভেটেড করা হয়, ঠিক আছে। আচ্ছা, কাল্টিভেশন অফ হাইব্রিডস আর ট্রিমেন্ডাসলি ইনক্রিজ প্রোডাক্টিভিটি। এবার হাইব্রিডের যে কাল্টিভেশন করা হয় বা হাইব্রিড বা সংকরণের যে পালন করা হয় সংকরগুলো, সেটা কিন্তু প্রোডাক্টিভিটিটা বাড়ায়। ওয়ান অফ দ্য প্রবলেমস অফ হাইব্রিডস, মানে এটা তো একটা সুবিধা পড়লাম আমরা, এবার যেটা প্রবলেমটা কি, ইজ দ্যাট হাইব্রিড সিডস হ্যাভ টু বি প্রডিউসড এভরি ইয়ার। এই যে হাইব্রিড সিডটা সেটা কিন্তু প্রতি বছর কিন্তু আমাদের প্রডিউস করতে হবে। ইফ দ্য সিডস কালেক্টেড ফ্রম হাইব্রিডস আর সোন, যদি হাইব্রিডস থেকে যে সিডটা কালেক্ট করা হয়েছে সেটা যদি বপন করা হয়, দ্য প্ল্যান্টস ইন দ্য প্রোজেনি উইল সিগ্রিগেট, তখন এই প্রোজেনির যে প্ল্যান্টগুলো সেটা কিন্তু সিগ্রিগেট করে যাবে বা আলাদা হয়ে যাবে, ডু নট মেনটেন হাইব্রিড ক্যারেক্টার্স, এবং সবগুলোর মধ্যে কিন্তু বা সবগুলো কিন্তু ওই একই সংকরণ প্রজাতির যে ক্যারেক্টার সেটা কিন্তু শো বা মেনটেন করবে না। প্রোডাকশন অফ হাইব্রিড সিডস ইজ কস্টলি, এবার প্রোডাকশন যে করা হবে প্রতি বছর যে আমরা সেটা প্রডিউস করবো সেটা কিন্তু খুব দামি হবে, অ্যান্ড হেন্স দ্য কস্ট অফ হাইব্রিড সিডস বিকাম টু এক্সপেন্সিভ ফর দ্য ফার্মার্স। এবং এইভাবে কি হবে যে কস্টটা থাকবে না হাইব্রিড সিডসে, সেটা কিন্তু ফার্মারদের কাছে প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে দাঁড়াবে। ইফ দিস হাইব্রিডস আর মেড ইন্টু অ্যাপোমিক্স, এবং সেটাকে যদি অ্যাপোমিক্স দ্বারা যদি মেড করানো হয় তাহলে সেক্ষেত্রে দেয়ার ইজ নো সিগ্রিগেশন অফ ক্যারেক্টার্স ইন দ্য হাইব্রিড প্রোজেন, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ক্যারেক্টারের সিগ্রিগেশন হবে না, মানে কোনো বৈশিষ্ট্য আলাদা হবে না। এর ফলে হাইব্রিডের ক্ষেত্রে যেটার আমরা বীজটা নিয়েছিলাম তার মধ্যে যে ক্যারেক্টারগুলো ছিল এগুলোর মধ্যে সেই ক্যারেক্টারই থাকবে। এবং কেন হবে না, কারণ অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কিন্তু কোনো রিডাকশন ডিভিশন হয় না, তার জন্য কিন্তু কোনো সিগ্রিগেশনও হবে না। দেন দ্য ফার্মার্স ক্যান কিপ অন ইউজিং দ্য হাইব্রিড সিডস টু রেজ নিউ ক্রপ ইয়ার আফটার ইয়ার অ্যান্ড হি ডাজ নট হ্যাভ টু বাই হাইব্রিড সিডস এভরি ইয়ার। এবং এরভাবে কি হয় যে হাইব্রিড সিডটা থাকে সেটা হচ্ছে
মানে প্রতি বছর তোমার হচ্ছে নতুন নতুনভাবে শস্য তৈরি করতে পারবে, এবং তাকে কী হবে, প্রতি বছর কিন্তু শস্য যেটা বীজটা সেটা কিনতেও হবে না। বিকজ অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিস ইন হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি, এই যে ওর যে ইম্পর্টেন্সটা হাইব্রিড সিড ইন্ডাস্ট্রি অর্থাৎ সংকরায়ন বীজের যে ইন্ডাস্ট্রিটাতে, সেটাতে যে অ্যাপোমিক্সিসের যে ইম্পর্টেন্সটা আছে, অ্যাক্টিভ রিসার্চ ইজ গোয়িং অন ইন মেনি ল্যাবরেটরিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনেটিক্স অফ দ্য অ্যাপোমিক্সিস। এর জন্য কিন্তু এই যে ইম্পর্টেন্সটার জন্য যে অ্যাপোমিক্সিসের পেছনে যে জিনগত যে বিদ্যাটা কাজ করছে বা জেনেটিক্সটা বোঝানোর জন্য কী করে অ্যাপোমিক্সিসটা হচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু একটা অ্যাক্টিভ রিসার্চ বা হচ্ছে একটা সক্রিয় গবেষণা চলছে। অ্যান্ড টু ট্রান্সফার অ্যাপোমিক্টিক জিনস ইন্টু হাইব্রিড ভ্যারাইটিস, এবং যেটা অ্যাপোমিক্টিক যে জিন্সগুলো আছে সেটাকে হাইব্রিড ভ্যারাইটিসের মধ্যে ট্রান্সফার করার চেষ্টা চলছে, এবং যার ফলে ওটা হচ্ছে অ্যাপোমিক্সিসের মাধ্যমে অর্থাৎ সিগ্রিগেশন না হয়েই যাতে নতুন প্রডিউসটা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আজকে কভার করে নিলাম। আমাদের এই চ্যাপ্টার শেষ, এবং আজ আমাদের একটু বাকি আছে জাস্ট সামারিটা। তো চলো সামারিটা শুরু করি। সামারিটা অবশ্যই তোমরা করবে, কারণ সামারিটা কিন্তু দরকার হয়। সামারিটা এই চ্যাপ্টারে অনেক কিছু থাকে মানে বইতে যেটা কিনা আমাদের ইম্পর্টেন্ট হয় না, কিন্তু সামারিটা দেখলে সেটা কিন্তু আবার মনে পড়ে যাবে, আমার সামারিটা দেখা অবশ্যই দরকার। ফ্লাওয়ার্স আর দ্য সিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাঞ্জিওস্পার্মস। এবার হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে হচ্ছে বা যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ সে সমস্ত ক্ষেত্রে হচ্ছে ফ্লাওয়ার বা ফুল হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ধাপ বা একটা ভিত্তি। সিট বলতে সেটাকেই বোঝায়। ইন দ্য ফ্লাওয়ার অ্যান্ড্রোয়েশিয়াম কনসিস্টিং অফ স্টেমেন্স representing the male reproductive organs and gynoecium consisting the pistils represents the female reproductive organ. দেখো এখান থেকে প্রথমে আমরা কোয়েশ্চেন পেয়ে গেলাম, গোটাটাই কোয়েশ্চেন। ঠিক আছে, ফ্লাওয়ারের ক্ষেত্রে কি হয়, যেটা অ্যান্ড্রোয়েশিয়াম যেটা থাকে সেটা হচ্ছে বা অ্যান্ড্রোয়েশিয়ামকে বলে হচ্ছে পুংস্তবক, সেটা কি করে, সেটা হচ্ছে স্টিমেন বা পুংকেশরকে বহন করে, যেটা কিনা তোমার মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বোঝায় এবং হচ্ছে রিপ্রেজেন্ট বা প্রকাশ করে। এবং গাইনোসিয়াম যেটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে স্ত্রীস্তবক, সেটা কিন্তু হচ্ছে পিস্টেল বা হচ্ছে স্ত্রী কেশরকে বহন করে বা এবং সেটা হচ্ছে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে প্রকাশ করে। এ টিপিক্যাল অ্যান্থার ইজ বাইলোব, টিপিক্যাল বা পরাগ ধানে যেটাকে বলে অ্যান্থারকে, সেটা হচ্ছে বাইলোবড হয়, দুটো লোভ থাকে এবং ডাইথেকাস হয়। অ্যান্ড হচ্ছে টেট্রাস্পোরাঞ্চেট হয় এবং টেট্রাস্পোরাঞ্চেট বা হচ্ছে চতুর্রেণুষ্টয় হয় সাধারণত। পোলেন গ্রেনস ডেভেলপ ইনসাইড দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া, পোলেন গ্রেন যেটা সেটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াতে হয়। ঠিক আছে, ফোর ওয়াল লেয়ার্স থাকে, চারটা লেয়ার থাকে। দ্য এপিডার্মিস এন্ডোথেশিয়াম, তারপর হচ্ছে এন্ডোথেশিয়াম মিডল লেয়ার্স অ্যান্ড দ্য ট্যাপেটাম সারাউন্ডেড দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এর চারপাশে চারটা লেয়ার থাকবে এবং সেগুলোর নাম এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে এপিডার্মিস, এন্ডোথেশিয়াম, মিডল লেয়ার এবং হচ্ছে ট্যাপেটাম। সেলস অফ দ্য স্পোরোজেনাস টিস্যু লাইং ইন দ্য সেন্টার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম আন্ডারগোজ মিওসিস অ্যান্ড টু ফর্ম দ্য টেট্রাড মাইক্রোস্পোর্স, টেট্রাড মাইক্রোস্পোর্স। এবার হচ্ছে স্পোরঞ্জিয়াস যে টিস্যু যেটা থাকে, স্পোরোজেনাস যে টিস্যু যেটা থাকে, যেটা সেন্টারে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝখানে যে এই টিস্যুগুলো থাকে সেগুলো হচ্ছে মিওসিস করবে বা মাইক্রোস্পোরোজেনেসিস যেটাকে বলা হয়, এবং তার ফলে কিন্তু টেট্রাটা মাইক্রোস্পোরে কিন্তু টেট্রাটা তৈরি হবে বা চতুষ্টয় তৈরি হবে, রেণু চতুষ্টয়। ইন্ডিভিজুয়াল মাইক্রোস্পোর্স ম্যাচুর ইন্টু পোলার গ্রেন, ইন্ডিভিজুয়াল যে মাইক্রোস্পোর সেটা একটা পোলার গ্রেন প্রডিউস করে। পোলার গ্রেন রিপ্রেজেন্টস দ্য মেল গ্যামেটোফাইটিক জেনারেশন, আর পোলার গ্রেনটা কিন্তু মেল গ্যামেটোফাইটিক জেনারেশনটাকে বোঝায়। দাস পোলেন গ্রেনস হ্যাভ টু লেয়ার ওয়াল। এবার দ্য পোলেন গ্রেন যেটা থাকে সেটা হচ্ছে দুটো লেয়ার থাকে, দ্য আউটার এক্সাইন অ্যান্ড ইনার ইনটাইন। এবার এক্সাইন আর ইনটাইন থাকে, দ্য এক্সাইন ইজ মিটাবাস স্পোরোপোলানিন অ্যান্ড হ্যাজ জাম্পোস। জাম্পোস আমরা দেখেছিলাম যে এক্সাইনের গায়ে তোমার হচ্ছে স্পোরোপোলানিন থাকে এবং যেখানে স্পোরোপোলানিন থাকে না সেখানে জাম্পোর থাকে। পোলেন গ্রেনস মে হ্যাভ টু সেলস, পোলেন গ্রেনের সাধারণত দুটো সেল থাকতে পারে, এ ভেজিটেটিভ সেল এর জেনারেটিভ সেল, একটা হচ্ছে তোমার সাইনিউক্লিয়াস বা আর একটা হচ্ছে তোমার হচ্ছে জনন কোষ, একটা স্থায়ী কোষ, অ্যান্ড অর থ্রি সেলস অ্যান্ড এ ভেজিটেটিভ সেল অ্যান্ড টু মেল গ্যামেটস, এবং অথবা তিনটা কোষও থাকতে পারে, যেটার মধ্যে কিনা একটা ভেজিটেটিভ সেল থাকবে এবং হচ্ছে যেটা তোমার জেনারেটিভ সেল সেটা অনেক সময় দুটো মেল গ্যামেটে প্রডিউস করবে অ্যাট দ্য টাইম অফ শেডিং, যখন ওটা বিজারিত হবে তখন এটা প্রডিউস করবে। তার পিসেলের থ্রি পার্ট, সেই পিসেল বা হচ্ছে গর্ভকেশরের তিনটা পার্ট থাকে, দ্য স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, এবার হচ্ছে ডিম্বাশয় থাকবে, এবার হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকবে। ওভিউলস আর প্রেজেন্ট ইন দ্য ওভারি, ওভিউলস বা ডিম্বক যেটা সেটা হচ্ছে ডিম্বাশয় প্রেজেন্ট থাকে। দ্য ওভিউলস হ্যাভ এ স্টক কল্ড ফানিকল, প্রোটেক্টিভ ইন্টিগুমেন্ট, এবার হচ্ছে এটার একটা দণ্ড টাইপের থাকে সেটাকে ফানিকেল বলা হয়, প্রোটেক্টিভ ইন্টিগুমেন্ট থাকছে, এবং হচ্ছে যেটা অ্যান ওপেনিং কল্ড মাইক্রোপাইল, এবং একটা ওপেনিং থাকে বা ডিম্বক রন্ধ্র থাকে যেটা কিনা মাইক্রোপাইল বলা হয়। দ্য সেন্ট্রাল টিস্যু ইজ দ্য নিউক্লিয়াস,
মাঝখানে যে টিস্যু থাকে সেটা হচ্ছে নিউসিলাস বলা হয়, ইন উইচ দ্য আর্কেস্পোরিয়াম ডিফারেন্সিয়েট। ঠিক আছে, এর মধ্যে কিন্তু হচ্ছে যে তোমার হচ্ছে যে রেণু মাতৃকোষটা থাকে সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করে। এ সেল অফ দ্য আর্কেস্পোরিয়াম দ্য মেগাস্পোর যেটা থাকে সেটা বড় হয়, সেটাই রেণু মাতৃকোষ। দ্য সেল ডিভাইডস মিউটিক্যালি, সেটা মিওসিস ভাবে ডিভাইজন করবে মিউটিক্যালি, অ্যান্ড ওয়ান অফ দ্য মেগাস্পোর্স ফর্মস দ্য মেমব্রাস স্যাক দ্য ফিমেল গামেটোফাইট, এবং হচ্ছে মেগাস্পোরটা হচ্ছে একটা এমব্রায়ো স্যাক প্রডিউস করছে। ঠিক আছে, দ্য নেচার এমব্রায়ো স্যাক ইজ 7 সেলড অ্যান্ড নিউক্লিয়েটেড। এটা সাধারণত 7 সেল বা 7টা কোষ থাকে, এটি নিউক্লিয়েটেড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, দেখো এমব্রায়ো স্যাক যেটা থাকে সেটা কিন্তু 7টা সেল থাকছে। ঠিক আছে, এবং কিন্তু নিউক্লিয়াস 8টা থাকছে। যদি বলে এখানে 8টা সেল তাহলে কিন্তু হবে না, 8টা কিন্তু নিউক্লিয়াস আর সেল কিন্তু 7টা। আর দ্য ম্যাক্রোপাইলার এন্ড ইজ, যেদিকে ডিম্বকরন্ধ্র থাকে সেদিকে কি হয়, দ্য এগ অ্যাপারেটাস থাকে। ঠিক আছে, এগ অ্যাপারেটাস থাকে কনসিস্টিং অফ 2 সাইনার্জিডস, বা একটা দুটো সহকারী কোষ থাকে, এবং অ্যান্ড অ্যান এক্সেল এবং একটা ডিম্বক সেল থাকে বা ডিম থাকছে। ঠিক আছে, অ্যান্ড অ্যাট দ্য চ্যালাজাল এন্ড, যেটা ডিম্বক মূলের দিকটা, অ্যাট 3 অ্যান্টিপোডাস, 3টে প্রতিপাদ কোষ থাকে। অ্যাট দ্য সেন্টার ইজ এ লার্জ সেন্ট্রাল সেল উইথ 2 পোলার নিউক্লিয়াই, এবং সেখানে একটা হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে যেটাকে কিনা তোমার হচ্ছে দুটো মেরু নিউক্লিয়াস বহন করে। ঠিক আছে, পলিনেশন ইজ দ্য মেকানিজম টু ট্রান্সফার পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। পলিনেশন যেটা সেটা হচ্ছে পরাগধানী থেকে যে গর্ভদণ্ডে তোমার হচ্ছে গর্ভমুণ্ডে তোমার যে হচ্ছে পরাগরেণুর যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটাকে বলা হয় পলিনেশন বা পরাগযোগ। পলিনেশন এজেন্টস আর আইদার অ্যাবায়োটিক হতে পারে পলিনেটিং এজেন্টটা, যেটা হচ্ছে তোমার উইন্ড অ্যান্ড ওয়াটার, মানে জল আর বায়ু। অ্যান্ড বায়োটিক হতে পারে অ্যানিমালসের মধ্যে যেরকম আমরা অনেক রকম পড়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে কোনটাকে কি বলে, যেমন মানুষ দ্বারা বাহিত হলে সেটাকে কি বলছে, পাখি দ্বারা বাহিত হলে সেটা কি বলছে, সেটাও আমরা দেখেছি। পোলেন পিসের ইন্টারাকশন ইনভলভস অল ইভেন্টস ফ্রম দ্য ল্যান্ডিং অফ পোলেন গ্রেনস অন দ্য স্টিগমা আনটিল দ্য পোলেন টিউব এন্টার্স দ্য এমব্রায়ো স্যাক when the pollen is compatible, or pollen inhibition when the pollen is incompatible। আমরা এটাও দেখেছিলাম যদি পোলেন কম্পাটিবল হয় মানে সক্ষম থাকে তখন সেটাকে হচ্ছে মানে পিসিলটা সেটাকে অ্যাকসেপ্ট করবে, এবং যদি ইনকম্পাটিবল হয় তাহলে পোলেনটাকে ইনহিবিট করে দেবে, ঢুকতে দেবে না। তো পোলেন পিসিল ইন্টারাকশনটা হচ্ছে যেভাবে তোমার পোলেনটা যে হচ্ছে ল্যান্ড করছে, ঠিক আছে, পোলেন গ্রেনটা যে হচ্ছে স্টিগমাতে যে ল্যান্ড করছে সেখান থেকে এমব্রায়ো স্যাকে যে ঢুকছে, টোটালটাকে বলা হয় হচ্ছে পোলেন পিসিল ইন্টারাকশন। ফলোয়িং কম্পাটিবল পলিনেশনের ক্ষেত্রে কি হয়, পোলেন গ্রেন জার্মিনেটস অন দ্য স্টিগমা অ্যান্ড দ্য রেজাল্টিং পোলেন টিউব গ্রো থ্রু দ্য স্টাইল, enter the ovules and finally discharges to male gametes or is one of the 2 synergids। এবং যদি মানে সক্ষম যদি তোমার পরাগযোগ ঘটে তাহলে পোলেন গ্রেন যেটা থাকে সেটা হচ্ছে স্টিগমাতে জার্মিনেট করবে, স্টিগমাতে পড়বে, এবং তারপরে রেজাল্টিং যে পোলেন টিউবটা থাকবে পরাগনালী যেটা থাকে সেটা হচ্ছে স্টাইলে গ্রো করবে, এবং তারপর সেটা ওভিউলে বা হচ্ছে ডিম্বকে যাবে, ডিম্বকে গিয়ে তারপর সেটা কিন্তু দুটো মেল গ্যামেট বা হচ্ছে তোমার একটা সহকারী কোষের মধ্যে দিয়ে দিবে বা হচ্ছে যেতে দেবে। তারপর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস এক্সিবিট ডাবল ফার্টিলাইজেশন। অ্যাঞ্জিওস্পার্ম যেটা সেটা ডাবল ফার্টিলাইজেশন করে বিকজ টু ফিউশন ইভেন্ট অকার, কারণ দুটো ফিউশন ঘটবে, তাই না, ইচ এমব্রায়ো স্যাক, এক একটা ভ্রূণস্থলীতে কিন্তু তোমার হচ্ছে তোমার হচ্ছে দুবার করে ফিউশন হবে। সো নেমলি সিনগ্যামি অ্যান্ড ট্রিপ্লয়েড ফিউশন। ঠিক আছে, নেমলি সিনগ্যামি অ্যান্ড ট্রিপ্লয়েড ফিউশন, সাধারণ সেটার নাম হচ্ছে ট্রিপ্লয়েড ফিউশন, মানে হচ্ছে ট্রিপ্লয়েড ফিউশন যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল সেলের সাথে যখন মেল গ্যামেটে ফিউশন হয়, এবং সিনগ্যামি যেটা সেটা হচ্ছে যখন ওই এক্সেলটার সাথে ফিউশনটা ঘটে। দ্য প্রোডাক্টস অফ দিস ফিউশনস, এই যে ফিউশনসের যে প্রোডাক্টগুলো হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড জাইগোট, এবং হচ্ছে এটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ইন দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। প্রাইমারি এন্ডোস্পার্মের মধ্যে যে প্রাথমিক শস্য নিউক্লিয়াস যেটা সেটা হচ্ছে প্রডিউসেস। জাইগোট ডেভেলপস ইনটু দ্য এমব্রায়ো, এবং জাইগোটটা যেটা সেটা হচ্ছে তোমার ভ্রূণে পরিণত হয়। অ্যান্ড দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল যেটা থাকে ফর্মস দ্য এন্ডোস্পার্ম টিস্যু, সেটা হচ্ছে শস্য প্রডিউস করে। ফর্মেশন অফ এন্ডোস্পার্ম অলওয়েজ প্রিসিডস ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। এবার এন্ডোস্পার্মের যে ডেফরমেশন সেটা কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্টটাকেও কিন্তু প্রভাবিত করে। দি ডেভেলপিং এমব্রায়ো প্রসেস থ্রু দ্য different stages such as pre-embryo, globular and heart-shaped stages before maturation। এই যে এমব্রায়োর যে তোমার হচ্ছে ডেভেলপিং যেটা হয় সেটা কিন্তু অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যায় ম্যাচুরেশন হওয়ার আগে। সেটা কি প্রো এমব্রায়ো একটা গ্লোবুলার এমব্রায়ো আর একটা হার্ট শেপের এমব্রায়ো হয়।
আচ্ছা, এবার হচ্ছে ম্যাচিওর ডাইকোটালাইডোনাস এমব্রায়ো হ্যাজ টু কোটালাইডন, অবশ্যই একটা যেটা পরিণত যে দ্বিবীজপত্র উদ্ভিদের যে শস্য থাকবে সেটা, সরি ভ্রূণ থাকবে, সেটা অবশ্যই মানে দুটো বীজপত্র থাকবে, অ্যান্ড অ্যান এমব্রায়োনাল অ্যাক্সিস উইথ এপিকটাইল হাইপোকটাইল। ঠিক আছে, এবং হচ্ছে এটা একটা হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস থাকবে, ভ্রূণাক্ষ থাকবে, যেটা কিনা তোমার হচ্ছে বীজপত্রাদি কাণ্ড এবং বীজপত্রাব কাণ্ড থাকবে। এমব্রায়োস অফ মোনোকটালাইডোনাস হ্যাভ আ সিঙ্গেল কোটাইলেডন, এবং হচ্ছে একটা হচ্ছে একবীজপত্রী যে উদ্ভিদ যেটা, সেটা হচ্ছে একটা সিঙ্গেল কোটাইলেডন বা একটাই বীজপত্র থাকবে। আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পর কী হবে, ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট অ্যান্ড ওভিউলস ডেভেলপ ইন্টু সিডস। ডিম্বাশয় যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রুটে পরিণত হবে, এবং হচ্ছে ওভিউল যেটা থাকবে সেটা হচ্ছে সিডে পরিণত হবে। এ ফেনামিনান কল্ড অ্যাপোমিক্সিস ইজ ফাউন্ড ইন সাম অ্যাঞ্জিওস্পার্মস। সাধারণত সবসক উদ্ভিদের ক্ষেত্রে একটা ফেনামিনান দেখা যায় যেটা কিনা অ্যাপোমিক্সিস বলা হয়, পার্টিকুলারলি ইন গ্রাসেস। সাধারণত ঘাসের ক্ষেত্রে অ্যাপোমিক্সিসটা দেখা যায়। ইট রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ সিডস উইদাউট ফার্টিলাইজেশন। এটা হচ্ছে বীজ প্রডিউস করবে কিন্তু নিষেক ছাড়াই প্রডিউস করবে। অ্যাপোমিক্স হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজেস ইন হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার। এই যে অ্যাপোমিক্স যেটা থাকে সেটা হচ্ছে সাধারণত কিছু অ্যাডভান্টেজ পায়, যেটা কিনা তোমার হচ্ছে হর্টিকালচার এবং অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে দেখায়, কৃষিকার্যের ক্ষেত্রে এগুলো দেখায়। সাম অ্যাঞ্জিওস্পার্মস প্রডিউস মোর দ্যান ওয়ান এমব্রায়ো ইন দেয়ার সিড। সাধারণত কিছু কিছু অ্যাঞ্জিওস্পার্ম কী করছে, তোমার হচ্ছে তাদের বীজের মধ্যে অনেক বেশি, তোমার মানে একের বেশি ভ্রূণ প্রডিউস করছে, এবং দিস ফেনোমেনন ইজ কল্ড পলিএমব্রায়োনি, এবং এটাকে বলা হয় বহুভ্রূণতা। তো স্টুডেন্টস, আজকে আমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ করলাম। আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম সমস্যা নেই। এখান থেকে যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি, এবং যে যে লাইনগুলো আছে সেগুলো আমরা কভার করেছি। তোমরা অবশ্যই এর আগের সব ভিডিওগুলি দেখো এবং এই চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে এনসিইআরটি থেকে পড়ো। কোনো লাইনে কোনো রকম সমস্যা হলে সেটা আমাকে সাথে সাথে বলবে, আমি সাথে সাথে রিপ্লাই দেবো। এবং যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে এর পরে আমি যে চ্যাপ্টারগুলো আপলোড করব সেটা তোমরা সহজে পেয়ে যাও এবং তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এবং ভিডিওটি ভালো না লেগে থাকে ভিডিওটি, তাহলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।